প্রথমেই বলি, কবিতা বিষয়ে আমি যতটুকু জানি তার থেকেও অনেক বেশি আপনারা জানেন। আবার আমরা যতটুকু জানি তার থেকেও অনেক বেশি জানেন এই কবিতা সমৃদ্ধ পৃথিবীর মানুষ। তাই বোধহয় কবিতার সংজ্ঞা নির্ণয় এত দুরূহ এবং এখানেই প্রতিনিয়ত খেলা করে ওই দুর্বোধ্যতা বা দুরূহ নামক দুটি শব্দ, যা একজন অপরজনকে চিনতে পারে না। সোজা ভাষায় বলা যায় এ এক টুপি টুপি খেলা। নমস্কার। যে কথাগুলি এতক্ষণ বললাম এগুলি আমাদের প্রিয় কবি পিনাকি রঞ্জন সামন্তর একান্ত ব্যক্তিগত উক্তি, ব্যক্তিগত চিন্তা, কবিতা সম্পর্কে তার ব্যক্তিগত অনুভবের সামান্য একটু প্রারম্ভিক অংশ। আজকে আমরা দুই কবির কবিতা পাঠ পর্বে এলাম কবিতা পড়তে। প্রথম আমরা কবিতা পড়ব পিনাকি রঞ্জন সামন্তর কবিতা। তার একটি বই এক অর্বাচীনের উপাখ্যান, এই বইটি থেকে আমরা কবিতা পড়ব। তারপরে অন্য আর একজন কবির কয়েকটি কবিতা পড়ব। প্রথমে পিনাকি রঞ্জন সামন্ত, এক অর্বাচীনের উপাখ্যান। বইটির প্রকাশকাল সম্ভবত 2018 সালে। এটির প্রচ্ছদ করেছিলেন পার্থপ্রতিম আচার্য। এখান থেকে কয়েকটি কবিতা পড়ি। প্রথমে কবিতার নাম হচ্ছে শর্ত সাপেক্ষে। এই গ্রন্থে যে কবিতাগুলি সাজানো হবে সেখানে কিছু কিছু শর্ত আরোপিত হবে। প্রথমত, এখানে ছন্দের কোনো ব্যাকরণ থাকবে না। ছন্দটি হবে ছোট্ট শিশুর মতন, যেমন তেমন। দ্বিতীয়ত, এখানে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, মিশ্রবৃত্ত, পয়ার, মন্দাক্রান্তা, রৈখিক বা বহুরৈখিক যারাই আসুন না কেন তাদের জন্য কোনো লাঞ্চ বা ডিনারের ব্যবস্থা থাকবে না। তৃতীয়ত, উপমা, উপমান, চিত্রকল্প, কর্মধারয়, ক্রিয়াপদ বা অব্যয় এইসব ঝড় বৃষ্টি রোদের কোনো কুটকাচালি চলবে না। শেষ এবং চতুর্থত, কবিতাগুলি আদৌ কবিতা হয়ে উঠল কি না এই বিচারে ভার থাকবে শুধুমাত্র সময় এবং ভবিতব্যের ওপর। এখন দেখা যাক আপনারা পাঠক কি বলেন। অর্থাৎ এই বইটিতে যে কবিতাগুলি কবি লিখেছেন সেখানে কি থাকবে আর কি থাকবে নাও যেমন বলে দিয়েছেন, তেমনি এই বইটি কবিতাগুলি পড়ার পর যদিও তিনি পাঠকের মতামতকে গুরুত্ব দিয়েছেন, তথাপি তার আগে পর্যন্ত তিনি সমস্ত রকম সমালোচনার সম্ভাবনাকে ন্যাস্যাৎ করে দিয়েছেন এবং তিনি সেটা সম্পূর্ণ দায়িত্বটা তিনি সময়ের উপরে ছেড়ে দিতে চেয়েছেন। তো যাই হোক, আমরা পরবর্তী কবিতাটা পড়ব পৃথিবী। ঘটনা ফুটন্ত হয় অষ্টাদশী সাজে, রেখেছি আড়ালে চাঁদ বন পলাশির মাঝে। হরিত কি হররোজ চন্দ্রাবলী কথা, বানানো গল্প নয় স্বপ্নাতুর ব্যথা। এ ঘটনা কাব্য হয় রাত্রি হয় যদি,
সেই গন্ধ বিবর্তিত বহমান নদী। ঘটনা ফুটন্ত হয় শিউলি মাখা রাতে, রাত্রি যদি রূপসী হয় রসনার স্রোতে। ঘটনা ঘটিত হয় ঘটনার মাঝে, ঘড়ির ঘণ্টা ঠিক নিয়মিত বাজে। আশা করি ভালো থেকো ঘটনা সুন্দরী, প্রবাহ বাসরে দেখি তুমিই পৃথিবী। এরপরে একটি কবিতা পড়ব, সহজ অঙ্ক। বল মাটিতে গড়িয়ে যায়, মাটি কখনো বলে গড়ায় না। অথচ এই সহজ অঙ্কটা ভুল করলি, ওঠানামার আগে উঠতে হয়, কিসে উঠবি? এসকালেটর? বেশ ওঠ, একেবারে উপরে উঠে যা। ওই দেখ বাজার, শপিং মল, বিকিনির হাট, জম্পেশ শপিং মলে বসন্ত থিয়েটার। নারী স্বাধীনতা নিয়ে সেলিব্রিটিদের ডিবেট, রজনীগন্ধার রেসিপি আর বিউটি কিসমিস। হ্যারি পটার দৌড়াচ্ছে চারিদিকে। এবার নামার পালা, নেমে যা। নিচে অসহায় মাটির পৃথিবী অপেক্ষা করে আছে। বুভুক্ষার কাতর আর্তনাদ, শুয়োপোকার আড্ডা, রঙিন পতাকার হুল্লোড়। ঠাকুমার ঝুলি কাঁদছে, মাতৃভাষা কাঁদছে, কাঁদছে গণতন্ত্র। অঙ্কটা খুব সহজ, তবু ওঠানামা করতে পারলি না। পরের কবিতাটি ডেমোক্রেসি। আমরা তিনজন এক বৃত্তাকার কক্ষপথে বসে আছি। সামনে চিকেন ও পরোটাগুলো ট্রাফিক সিগন্যালের লাল বাতি জেলে মুচকি মুচকি হাসছে। পাশে শসা, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা ও টমেটোদের প্রাণপণ লুকোচুরি খেলা। একটি পাত্রে সূর্যাস্ত লাল টিপ পড়ে এক গভীর অন্ধকারে ঢোকার প্রতীক্ষায়। আর আমরা তিনজন, যুধিষ্ঠির, ভীম ও অর্জুন, ডেমোজ এবং ক্রাটস নিয়ে আলোচনা করছি ডেমোক্রেসির বিবর্তিত রূপ, রস ও গন্ধ। অর্থাৎ ট্রাফিক সিগন্যালের সবুজ আলোটা জ্বলে উঠল, আর আমরা তিনজন ক্রমে ক্রমে মহাভারতের মৌচাকে ঢুকে পড়লাম। মুহূর্তেই মৌচাকের শৌচাগার থেকে বেরিয়ে এলো দুই প্রকাণ্ড দৈত্য, স্বাধীনতা এবং স্বেচ্ছাচার। কে যেন পাশ থেকে বলে উঠল, রে শালা, গাড়ির দুটো টায়ারই পাংচার। চৈত্রের দুপুর, আমের মুকুল জেগেছে সবে, আসেনি বৈশাখ। চৈত্রের দুপুরে অঙ্কের খাতা আমার প্রিয় নিঃশ্বাস। এ পর্যন্ত হিসাবটা ঠিক ছিল, ছলনা ছিল না মোটে। তবু বিশ্বাস ছিল মনে, কঙ্কাবতী হয়তো চলে যাবে ঠিক এই সময় পদ্মাবতীর ঘাটে। তোমরা কি তাহলে এখন কবিতা সভায় কবিতা পড়ছো? আমি জানি, আর ওই দুপুরের কাঠবিড়ালিটা জানে। তালাশ। লাশ চলছে শিরোনামে, মিডিয়ায় চলছে বিবাদ। প্রতিপক্ষ জোনাকির দল যেন কভু না থামে। গৃহকোণে কাঁদে শব্দব্রহ্ম হরিতকীর দল। ইশারায় মেঘবতী গর্ভবতী হয়, আক্রান্ত হয়। পলাশ আর শেষ হাসি, ফটোশপে অন্তর্তদন্ত অথবা তালাশ। পরাবাস্তব।
তুমি যখন বলছো ধ্যানমগ্ন উচ্চারণের নাম কবিতা, তখন আমি একটি পাশবারিশকে বেছে নিই কবিতা বলে। এইভাবে তুমি যা যা বলছো আমি ঠিক সেই পথের উল্টো পথে হাঁটি। সভ্যতা আগে না সংস্কৃতি? আর এসব জানতেও মেঘ ও বৃষ্টির প্রয়োজন হয়, যেমন প্রয়োজন প্রতিদিন পেট্রোল ও ডিজেল সম্পর্কীয় তথ্য। তুমি যখন পরাবাস্তবে জীবনানন্দের খোঁজ করো, আমি তখন জানালার ফুটো দিয়ে দেখি চমৎকার আকাশ সৌন্দর্য। আবার তুমি যখন বলছো বাস্তব থেকে আর এক বাস্তবের উত্তরণের নাম পরাবাস্তব, আমি তখন ধ্যানমগ্ন উচ্চারণে অবাস্তবের ছায়া এঁকে সমুদ্রের মৈথুন দেখি, আর দেখি পরাবাস্তবের অলৌকিক বাহার, যেখানে একটি দুগ্ধপোষ্য শিশু অনাহারে কঠিন এক ক্ষুধার্ত সময়কে বাজায়। মাতাল। মাতাল ঝরোয়া, শব্দ শব্দ খেলা। রাতের রিফিউজিরা অক্সিজেন খোঁজে, হরতন চিরিতন ইস্কাবন মাতাল। আবিলতায় দিনলিপি মাতাল হলেই ডিজেল পেট্রোল আর 14 কলা দিব্যি হেঁটে হেঁটে যায়। চুক্তি। আপাতত ভালোবাসা সমাপ্ত হোক, ফ্রিজে আটকানো থাক যাবতীয় রূপ রস গন্ধ। মায়াবী রাত আসুক, উপহার দেব তোমাকে, যা কিছু বিনিময় তোমাতে আমাতে। পরদিন ভোর হলে যথারীতি সাদা সাদা কাশ ফুলে চোখ রেখে আমি তো বলবই আমি তোমাকে। হরবোলা। কুয়োর ব্যাঙ, বর্ষার কাদা, বাঁশের ফাটা আওয়াজ, মাটির কলসি ঘন ঘন দণ্ডবত। পকেট ভবিষ্যৎ মেজাজ শরবত। চলন রিক্সা, ছোটেলালের পান, বসন্ত সিগারেট, মনসার পেয়ালা এক শিশি মদ। ঝাঁটাতেই শ্রমজীবী, মুখের চালনি ছাদা, তারপর আরও কত কি, বিশেষ্য ও বিশেষণে ক্রিয়াপদ মলিন। কৃষ্ণ সুন্দর। তুমি আমার কাছে একটি আপডেটেড কবিতা চাইলে। আমি বললাম, এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান নজরুল লিখেছেন। তুমি বললে আরও আপডেটেড চাই। আমি আরও খানিকটা পিছিয়ে গেলাম, এক বর্ণে অনেক রূপ, কৃষ্ণ সুন্দর অমৃত সমান। কৃষ্ণবর্ণে তিনি অধিপতি, কখনো বা সেনাপতি। আবার সেই বর্ণেই অন্য প্রতিভাজাত রথের সারথি। তুমি আর আপডেটেড কবিতা চাইছো না কেন? শেষ কবিতাটি পড়ব এবং শেষ কবিতাটি দিয়ে আমি কবি বর্তমান ঠিকানাটাও আপনাদেরকে জানিয়ে দেব। আমার বাড়ি সবুজনগর। সবুজনগর দুর্গাপুরেরই একটি জনপদ। আমার বাড়ি সবুজনগর, সবুজ নয়, লাল মোড়ামে গাঁথা লাল রঙের বাড়িটা সবুজ হয় না কখনো। ইদানিং শুনছি লাল মোড়ামের রাস্তাটি অচিরেই কালো রং মেখে শ্রীকৃষ্ণ হবে। ল্যাম্পপোস্টের বাতিগুলো রাত্রিতে সবুজ আলো দেয় না, আকাশটা নীল। মাঝে মাঝে সাদা কালো রং মেখে মেঘেরা আসে, তবু এখানকার মানুষেরা সাদাকে সাদা কালোকে কালো বলতে অভ্যস্ত নয়। তাদের স্বপ্নে শুধু সবুজ আর সবুজ। কিছুদিন আগেও এখানে সবুজ বনানী ছিল। ক্রমাগত কুঠারের আঘাতে
আজ তারা কঙ্কাল সভ্যতার ইতিহাসে পৌঁছে গেছে। এতৎ সত্ত্বেও আমার লাল বাড়ির পেয়ারা গাছে মাঝে মাঝে সবুজ সবুজ টিয়া পাখিরা আসে, খেলা করে, গান গায়। তখন আমার চোখে পৃথিবীর সমস্ত রঙই সবুজ হয়ে যায়। পিনাকি সামন্তর এক অর্বাচীনের উপাখ্যান থেকে কবিতা পাঠ শেষ করলাম। পিনাকি সামন্ত আমাদের এমন একজন সিনিয়র কবি বন্ধু, বয়সে তিনি আমার চেয়ে বড়, কিন্তু কবিতা চর্চার ক্ষেত্রে আমরা বন্ধু সুলভ প্রত্যেকেই। তো পিনাকি রঞ্জন সামন্ত আমাদের সময়ের যারা কবি হিসাবে অল্প স্বল্প পরিচিতি লাভ করেছে তাদের মধ্যে ইনি, আমার সম্ভবত ধারণা যে ইনি অনেকটা পরিণত বয়সে কবিতা লিখতে এসেছিলেন এবং অতি দ্রুততায় তিনি কবিতা চর্চার অন্তত তার নিজের কবিতা লেখার ক্ষেত্রে, ভিন্নতর কিছু লেখার ক্ষেত্রে তিনি সাফল্যের একটা চূড়ায় পৌঁছে গিয়েছিলেন অতি দ্রুত। এবং সম্পূর্ণ বাংলায়, হয়তো বাংলার বাইরেও অনেকে পিনাকি রঞ্জনের কয়েকটি কবিতার জন্য তাকে চেনেন। কয়েকটি কবিতা, বিশেষ করে যখন তিনি হাওড়া ব্রিজ নিয়ে, বিদ্যাসাগর সেতু নিয়ে বা গণিত শাস্ত্রকে কবিতার চোখে দেখা, অঙ্কে শূন্য পাওয়া নিয়ে এইসব বিষয়ে গুলোকে তিনি যখন কবিতার মধ্যে ব্যবহার করেন এবং তথাকথিত আবহমান কবিতার যে ভাষা, যে ফরম্যাট, যে নধরকান্তি চেহারা, সেখান থেকে একদম সম্পূর্ণ বেরিয়ে এসে তিনি যে ভাষায়, যে উচ্চারণে সাবলীলতার সঙ্গে, স্পষ্টতার সঙ্গে, নির্ভীকভাবে কবিতা লিখেছেন এবং পড়তেনও তিনি। উচ্চতায় তিনি খুবই, তার শরীর খুবই খর্বাকৃতি, আমাদের মতোই, একই সাইজের আমরা মানুষ। কিন্তু তিনি যখন কবিতা পড়তেন, তার গলার তীক্ষ্ণতা যে কোনো আবরণ করা, আবরণ দেওয়া সৌন্দর্যকে, আবরণ দেওয়া মসৃণতাকে চিরে ক্ষতবিক্ষত করে দিয়ে তার ভেতরটুকুকে দেখিয়ে দেওয়ার ক্ষমতা রাখতেন। সেই পিনাকি রঞ্জন দার কবিতা পড়লাম, পিনাকি দার কবিতা পড়লাম। পিনাকি দা আপাতত এখন একটু শারীরিক অসুবিধার মধ্যে আছেন, তবে আমার অবশ্য বিশ্বাস তিনি নিশ্চয়ই বাড়িতে কবিতা চর্চা করছেন, কবিতা লিখছেন এবং হয়তো অনতি বিলম্বে তার পরবর্তীকালের কবিতাগুলি আমরা আবার পাব। ততক্ষণের জন্য আমরা পিনাকিদার সুস্থতা কামনা করে তার কবিতা পাঠ শেষ করলাম। এবার আমরা পরবর্তী কবির দিকে যাত্রা শুরু করব। পরবর্তী কবির নাম অমিত নাথ। অমিত নাথের সঙ্গে আমার তেমন কোনো ব্যক্তিগত যোগাযোগ নেই। তেমন কোনো ব্যক্তিগত যোগাযোগ আমার নেই, কিন্তু এই বইটি কবি যখন আমাকে দিয়েছিলেন তখন আমার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল বলে এই বইটির উপর আমি যা লিখে রেখেছি তার দিয়ে মনে হচ্ছে। কারণ এই বইটিতে উপরে লেখা আছে কবির কাছে পাওয়া উপহার গুলমোহর 2022। 2022-এ গুলমোহর একটি
প্রেক্ষাগৃহ, যেখানে কবিতার অনুষ্ঠান হয় প্রতি বছর, সেইখানে গহরজানের খোঁজে এই নামের কবিতা বইটি অমিতনাথ আমাকে দিয়েছিলেন। এই বইটি প্রকাশ হয়েছিল প্রান্তর থেকে। বইটির প্রচ্ছদ শিল্পী, এই বইটিরও প্রচ্ছদ শিল্পী পার্থপ্রতিম আচার্য। এইখান থেকে আমি এবার কয়েকটি কবিতা পড়ব। দুইটি কবিতা, দুই কবি এবং দুইখানি কবিতা বই আমি বেছে নিয়েছি পড়বার জন্য, কারণ দুই কবির দৃষ্টিভঙ্গি, তাদের ভাষার ব্যবহার, এই সমস্ত কিছুর যে তফাৎ, পার্থক্য, এটা পাঠকের কাছে স্পষ্ট হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। প্রথম যে কবিতাটি পড়ব তার নাম কথা যাপন। কথার ভারেই দিনগুলো অবনত, গুঞ্জন তাই রাতের গর্ভ জুড়ে, চোখ দুটো রাখি মুগ্ধতা অভ্যেসে, হিংসুক মরে আজীবন মাথা খুঁড়ে। স্বগত প্রলাপ আরও কিছু আছে নাকি, ললাট লিখনে চতুর বহ্নিমতি, যেভাবে ফেলে পর্দায় আলো ছায়া, কুম্ভকে বাঁধি ঘট চলকানো রতি। সব সংলাপই মূলত কাল্পনিক, দূর থেকে দূরে সরে গেছি তাই আরও, অনভ্যাসের ছোঁয়াটি স্মৃতিতে থাক, রাত্রি আকাশে তারাখানি হোক গাঢ়। আমার নতুন কবিতা। কলম ছোঁয়াতেই অক্ষরগুলো কিচমিচ করে উঠল। কিভাবে সাজাবো ওদের? শয্যা বলতে তো খানিক কথামৃতর বৈরাগ্য আর বাংলা কবিতার বহমান রস। এদিকে কি ৩৩ কোটি শব্দমালার অন্তর ভেজে? বাইরে দেখি বৃক্ষের বাহুতে পার্টি ব্যানার, মাঠে মাঠে রেলপথ বুক চিরে গেছে, বাতাসে অনলাইন লটারির তরঙ্গ। আমার স্বপ্নের আকাশ নেই, কিন্তু স্বপ্ন আছে। কোথায় বসাবো ওদের? ঘর বলতে তো রাঙামাটির খানা ভরা, খন্দ ভরা পথ, ধুলো ধোঁয়ার গন্ধ মাথার ভিতর লগ্ন হয়ে। তবে কি ওদের ত্রাণ খুঁজে ভালোবাসার কাছে হাত বাড়াবো? যেভাবে পৃথিবীর শেষ প্রেমিক গোলাপ ক্ষেতের দিকে এগিয়ে যায়, যেভাবে পৃথিবীর শেষ প্রেমিক গোলাপ ক্ষেতের দিকে এগিয়ে যায়, আমি ভাঙি, নতুন কবিতারা গড়ে ওঠে। আত্মা। বীণা ভেঙে গেছে, সুর তবু জেগে আছে ভাঙনের বোধে। যেরকম ফুটি ফাটা কালের গহ্বরে সজলের চিহ্ন লেগে মায়াবী জীবন সেই চিনে নেবে ঠিক সোনালি প্রণয়। এটাই তো ভালোবাসা, উচ্ছিষ্টেও খুঁজে নেয়া অরূপের স্বাদ। যে পারেই থাকো তুমি দলের দাবিতে, নিরবধি বয়ে যায় সুরের তামাশা। যে হাতেই বুনে তোলো কৃতঘ্ন জালিকা, ছেঁড়া তার কেঁপে ওঠে লুকোনো নাভিতে। কবরের ফাটলকে দেখেছ শুধুই, চেননি যে অনাহত গুপ্ত তয়খানা। বীণা কি ভেঙেছে? স্বরও কি গেছে বসে? স্বরলিপি লেখা আজও কাটা তমসুকে। স্কন্ধ পুরাণ। একটাও হোটেল চালাওনি কোনোদিন, নিতান্ত কোনো ধাবা, অথচ লোকে বলে ইহজীবন কেটে গেল তোমার হোটেলে। কতবারই ভেবেছি তোমার ঘাট থেকে এক ঝটকায় নামাবো ভাবনার পাহাড়, কাঁদাকাঁদি বয়ে যাব পালকির সংসার। কতবার ভেবেছি অনির্বাণ করব তোমাকে, ভেবেছি নির্দয় সমালোচকের মতো। কতবার ভেবেছি অবিনির্মাণ করব তোমাকে, অনির্বাণ নয়, ভুল পড়েছিলাম। কতবার ভেবেছি অবিনির্মাণ করব তোমাকে, ভেবেছি নির্দয় সমালোচকের মতো।
বুঝেছি ওই কাঁধ কি ভীষণ পৌরাণিক, অলৌকিক শৈলী দিয়ে গড়া। বাবা, তুমি প্রথম কবিতার বই আমার, অজস্র ভ্রান্তিতে ভরা। বাবা, তুমি প্রথম কবিতার বই আমার, অজস্র ভ্রান্তিতে ভরা। যেভাবে আমরা নিজে নিজে কবিতা পড়ি, কবিতাগুলোর আগুপেছু কোনো কোনো জায়গায় দুবার তিনবার ভুল পড়লে সংশোধন করে নেওয়া, এভাবেই আমার কবিতা পড়া। তেমন কোনো শান্তির খোঁজে, রূপহীন কোনো শান্তির খোঁজে শ্লথ হয়ে আসে চলার গতি। জিভে আটকে থাকে শব্দ। তোমাকে দু চোখ ভরে দেখতে গিয়ে দেখি দৃষ্টিপথে ভিড় করে আছে শক্ত চোয়ালের দাড়ি, কমা, সেমিকোলন। নতুন করে ভালোবাসতে গিয়ে বুঝি লালায় জমে উঠছে মধু, বাহুর বিস্তারে গুল্মলতা, নখের বদলে গুচ্ছমূল। তেমন কোনো শান্তির খোঁজে, শুধু শান্তির খোঁজে তোমাকে বলা হয়ে ওঠে না কোনো কথা। সিদ্ধাশ্রম। এক জীবনের বর্ষা নিয়ে তোমার কাছে এসেছি। এখনো ভিজে সপসপ করছে প্রারব্ধ যজ্ঞের অরণি। এখনো এই শ্রান্ত দেহ থেকে গলন্ত মোমের মতো ঝরে পড়ে জল। আমার ভালোবাসার যে আলো দেখা যায়, ভেসে আসা অজস্র শিকড় বিন্দু ঝাপসা করছে তোমার চোখ আর পথ। বিজয়কৃষ্ণ যেমন শুনতে পেতেন পিঁপড়েদের কথাবার্তা, সেরকমই দেখি তোমার মনোবাসনার দেহলিপি। পরিত্যক্ত প্লাস্টিকের মতো ইতস্তত উঠছে যৌবন স্মৃতি। আজ আর করুণার অপচয় নয়, এক জীবনের বর্ষা নিয়ে তোমার কাছে এসেছি বাদল পোকার ডানায় জড়ানো স্বপ্নে, নিয়তি ভূমিতে। ভাষা কথা নয়, শুধু ছোঁয়াটুকু থাক। শুধুই চোখের শব্দে ভিজে যাক সুখ দুঃখের পথ। মুখ বলনের পাশে টলে ওঠে মেঘাতুর চলন। কথা নয় কোনো, নৈশব্দের ধ্বনিটুকু থাক। কথা নয় কোনো, নৈশব্দের ধ্বনিটুকু থাক। এক বুক থেকে অন্য বুকের মাঝে কখনো স্থবির, কখনো জঙ্গম হয়ে ওঠে বাতাসের ঢেউ। আর একবার, এক বুক থেকে অন্য বুকের মাঝে কখনো স্থবির, কখনো জঙ্গম হয়ে ওঠে বাতাসের ঢেউ। এবারে কবিতাটির নাম ডিম্ব। মুরগিটাকে খাবলে দিল 6 কুকুরের দল। বুকের কাছে প্রস্ফুটিত ছিল শতদল অবিদ্যারী। নেমে আসছে ঘায়ের থেকে কষ। আমি কে তখন প্রশ্নহানি, প্রকৃতিটা কার বশ? পোকায় কাটে কবিতার বই ভাঁজে ভাঁজে জ্ঞান গুঁড়ো। লাইব্রেরি থেকে বই মেলা পথে হয়েছে কি তাড়াহুড়ো? ছিদ্রান্বিত এফোঁড় ওফোঁড় চড়ৈবতীর পাঠ। ধোঁয়াই দিল আগুনের চেয়ে স্যাঁতস্যাঁতে ভিজে কাঠ। ধোঁয়াই দিল আগুনের চেয়ে স্যাঁতস্যাঁতে ভিজে কাঠ। লাল ওষুধে পুছে ফেলি ঘা, মেরি কুইন ট্যাবলেটে। শুশ্রূষা পায় গ্রন্থ মুরগি জ্ঞানের ডিম্ব পেটে। শুশ্রূষা পায় গ্রন্থ মুরগি জ্ঞানের ডিম্ব পেটে। আচ্ছা, বোঝা গেল। মৌলিক আমি। জীবনানন্দের ছায়াভার ছেড়ে বাংলা কবিতাকে ভালোবাসা, তাই এক নতুন আমিতে পরিণত হলাম। এখন কেউ দৃষ্টির শূন্যতা ছুটলে খুঁজে পায় কবিতার 2 পংক্তির মধ্যেকার নৈশব্দ। আকর্ণ হেসে গলা মেলালে কেউ বুঝি বাতাসে বুড়বুড়ি কাটছে বিরোধাভাস। উল্টো স্রোতে বাইতে যাওয়া আমিকে ঘাতক সময় মাটিতে আছড়ে ফেলল।
হেমন্ত দিল শিশির স্যালাইন, কালার থেরাপি ছড়িয়ে দিল বসন্ত, সৌম্য শরৎ শেখালো মেঘ আর কাশফুলের নন্দন তত্ত্ব। আর সংসার আমার উপর বয়ে যেতে যেতে পলি ছড়িয়ে দিলে আমিও সব রঙের স্বাদ নিয়ে ছড়াই ভালোবাসার আকাশে। আকাশের নীলকে মাখায় প্রাণ কম্পিউটারে। তখন রামধনুর 7টা ঘোড়া জিরোতে চায় MS পেইন্টে আস্থা বলে। লোভ আর প্রয়োজনের সীমানা দিয়ে হাঁটতে হাঁটতে সৃজিত আমি নিজেকে ভাঙতে চেয়ে দেখি আমাকে ভাঙলে আমিই বেরুচ্ছে কেবল, আমাকে ভাঙলে আমিই বেরুচ্ছে কেবল, আর কিছু বেরুচ্ছে না, আমিই বেরুচ্ছে কেবল। আর একটি কবিতা পড়ব, আরেকটি কবিতা পড়ব। আর একটি কবিতা পড়ব, কোন কবিতাটি পড়ব সেটাই ভাবছি। না লেখা কবিতা, ওই না লেখা কবিতাটা পড়ে ফেলি। না লেখা কবিতার বিষয় কি হবে? শরৎ ভোরের কাশফুল, কৃষক বিদ্রোহ, নাকি কোনো ষোড়শীর আয়নার সামনে গিয়ে দাঁড়ানো? না লেখা কবিতাটির বিষয় কি হবে? শরৎ ভোরের কাশফুল, কৃষক বিদ্রোহ, নাকি কোনো ষোড়শীর আয়নার সামনে গিয়ে দাঁড়ানো? অজানা বিষয় খুঁজতে খুঁজতে টেলিফোন টাওয়ার ছুঁয়ে এসে বাড়ির শিউলি গাছটিতে অজস্র ফুল হয়ে ফুটে থাকে বিপন্ন বাতাস। আমি সেই ভালো লাগা বিপন্নতাকে পিঁপড়ের পায়ের ঘুঙুর করে বাজাই। সবার চোখের আড়ালে লিখে রাখি ব্যক্তিগত ডায়েরির পাতায়। যেন বাক্য বুদ্ধির অতীত এক উড্ন নাভ, যেন বাক্য বুদ্ধির অতীত এক উড্ন নাভ, লালা রসের সূক্ষ্ম তন্তু বিস্তার করে, তারপর সেই জালে বেরিয়ে বেড়ায় দিনভর। এরকম প্রসন্ন নিগুড়তার আভাস পেয়ে কবিতার বীজতলায় ঝকমকিয়ে ওঠে রৌদ্রের সোহাগ। এক ঝাঁক প্রজাপতি কুয়াশার দ্বীপ থেকে উড়ে আসে ডানা শুকোয় সোনালি অসীমে। পড়লাম অমিত নাথের গহরজানের খোঁজে। এখন শেষ করার পর আমার এখন মনে হচ্ছে যে গহরজানের খোঁজে, এই কবিতা বইটির মধ্যে কোথাও একটা গহরজানের খোঁজ তো থাকা কথা ছিল, নিশ্চয়ই আছে। তো বইটি যখন বন্ধ করতে যাচ্ছি পাঠ শেষ করে, তখন দেখছি একেবারে শেষ পাতায় 64 নম্বর পাতায় গহরজানের খোঁজে কবিতাটি রয়েছে। অতএব সেটা না পড়লে অবিচার হবে। তবে কবিতাটি গদ্য আকারে বিন্যস্ত, পড়তে অনেকটা সময় লাগবে। গহরজানের খোঁজে। কোন অবুঝ কৈশোরের শেষে গহরজানের প্রেমে পড়ে গেলাম। গহরজান, যার দু চোখের ডানায় ভর করে থাকত ষড়বৃত্তের হাতছানি, নিতম্বে ঘনিয়ে উঠত মন্দাক্রান্তা, আর ওষ্ঠোদ্বয়ে মাত্রাবৃত্তের খুনসুটি, মাত্রা ছাড়া। অথচ তখনও তার শরীরে আবেদন ছুঁয়ে ছেনে দেখিনি। হৃদয়ে গরম বুলেটের মতো বেঁধেনি তীব্র আসঙ্গ লিপ্সা, যা সূর্য অস্ত যাবার দৃশ্যের মতোই বেদনাময় কিন্তু রমণীয়। শুধু সুরের মেহফিলে শ্বেত পাথরের জলচৌকিতে সাজিয়ে রাখছি আমার অবিরল মন খারাপ। রূপোর আতরদান ভরিয়ে তুলছে উদ্দেশ্যহীন অশ্রু। তখন শেষ রাত্রির চিদাকাশ জুড়ে ভৈরবীর প্রলম্বিত আলাপ, সারেঙ্গির তানে তানে গুমড়ে উঠছে আচমকা যৌবন। তবুও এত দুঃখ, এত অপমানের পরও গহরজানের মোহিনী ম্যাজিক আমাকে সম্মোহিত করে রেখেছে। সে যেন এক ছন্দময় আলেয়া, গজল ঠুমরি হরির মাদকতায় আমাকে লুট করে নেবে বলে নিয়ে যাচ্ছে
এক অতলান্ত পরিত্রাণহীন জলাভূমির দিকে, তার নিষ্ঠুর কটাক্ষ চর্যাপদের মতো রহস্যময় আধার নিবিড় বৌদ্ধ গুম্ফায় প্রাচীন সময় থেকে আমারই অপেক্ষায় আছে। এ থেকেই বোঝা যায় নগণ্যটি হয়েও সে অসম্ভব রকম ব্যক্তিগত প্রণয় পিপাসু। তার দীর্ঘশ্বাস রঞ্জিত আত্মা যেন উদাসিনী ঘূর্ণি, আমাকে এলোমেলো করে, এ শতাব্দীর ভাঙা উঠোনে আছড়ে ফেলে। এসবই খদ্দের থেকে যৌন ঈশ্বর হওয়ার পথে রক্তাক্ত ইতিহাসের কথা। এসবই খদ্দের থেকে যৌন ঈশ্বর হওয়ার পথে রক্তাক্ত ইতিহাসের কথা। এক কামুক কবির চিরুনি তল্লাশ গভীর প্রাণ সত্যের খোঁজে। তবে আপনিই বলুন অশ্রুকুমার, কি ভুল করেছে এই অনন্ত প্রেমিক? অশ্রুকুমার কি অশ্রুকুমার শিকদার? যাই হোক, অমিতনাথের কবিতা পাঠ শেষ করলাম। অমিতনাথের জন্মসাল 1971। আমার চেয়ে অনেকটাই ছোট, পশ্চিম বর্ধমান জেলার মানুষ, চিত্তরঞ্জনের। বহুদিন ধরে কবিতা লিখছেন। টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং জগতের লোক হওয়া সত্ত্বেও কবিতায় তার একটা স্বভাবগত সহজাত দখল রয়েছে। প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে যাবার একটা প্রচেষ্টাও তার কবিতাগুলির মধ্যে আমরা লক্ষ্য করলাম। দুই কবির কবিতা পাঠ পর্ব আমাদের আপাতত আজকে এখানেই শেষ হলো। নমস্কার।